শ্বাসক্রিয়ার পদ্ধতি, মেকানিজম অফ ব্রিদিং। শ্বাসক্রিয়ার পদ্ধতি। এর আগের ভিডিওতে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের চ্যাপ্টারের প্রথম পার্টটা পড়ানো হয়েছে। এই পার্টে শ্বাসক্রিয়ার পদ্ধতি পড়ানো হবে। তো দেখা যাক, শুরু করা যাক। শ্বাসকার্য দুটি ধাপে ঘটে, যথা প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাসকালে বায়ুমণ্ডলীয় বায়ু দেহের ভেতর প্রবেশ করে এবং নিঃশ্বাসকালে ফুসফুসীয় বায়ুথলি থেকে বায়ু দেহের বাইরে বেরিয়ে যায়। শ্বাসকার্যটা দুটি ধাপে হয়, প্রশ্বাস নিঃশ্বাস। প্রশ্বাসের সময় বাতাসটা ফুসফুসের মধ্যে প্রবেশ করছে, বায়ুমণ্ডল থেকে বাতাসটা ফুসফুসের মাধ্যমে প্রবেশ করছে, আর নিঃশ্বাসের সময় যে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ যে বায়ুটা আছে সেটা ফুসফুস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রশ্বাসের সময় অক্সিজেনযুক্ত বায়ু প্রবেশ করছে ফুসফুসে, আর নিঃশ্বাসের সময় ফুসফুস থেকে যে কার্বন ডাইঅক্সাইড বা দূষিত বায়ু আছে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ফুসফুস ও বায়ুমণ্ডলের মধ্যে চাপের নতিমাত্রা সৃষ্টির মাধ্যমে ফুসফুসে বায়ুর প্রবেশ ও ফুসফুস থেকে বায়ুর নির্গমন ঘটে। তাহলে এই যে ফুসফুসে বায়ু প্রবেশ করছে, ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে, এটা হয় চাপের নতিমাত্রার ওপর, চাপের পার্থক্যর ওপর। যদি দেখা যায় যে বায়ুমণ্ডলের চাপটা বেশি আছে, ফুসফুসের ভেতরে যে চাপটা সেটা কম আছে, তাহলে বাতাস বায়ুমণ্ডল থেকে ফুসফুসের মধ্যে যাবে। আর যদি ফুসফুসের যে বায়ুমণ্ডল আছে সেখানকার চাপ যদি বেশি হয়, বাইরের বায়ুমণ্ডলের চাপ যদি কম হয়, তো সেখান থেকে বাতাসটা বাইরে বেরিয়ে যাবে। চাপের পার্থক্য, বেশি চাপ অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে বায়ুর পরিবহন হয়, নতিমাত্রার উপর ভিত্তি করে হয়ে থাকে। যখন ফুসফুস মধ্যস্থ চাপ অন্তঃফুসফুসীয় চাপ বায়ুমণ্ডলের চাপের তুলনায় কম হয়, তখনই প্রশ্বাস প্রক্রিয়াটি ঘটে। অর্থাৎ পরিবেশীয় চাপের সাপেক্ষে ফুসফুসের ভেতরে একটি ঋণাত্মক চাপ সৃষ্টি হলে তবেই প্রশ্বাস প্রক্রিয়াটি ঘটতে পারে। তো যেটা বললাম ওটাই, যে যদি ফুসফুসের মধ্যে চাপ, যে অন্তঃফুসফুসীয় চাপ যেটাকে বলে, সেই ফুসফুসের মধ্যে চাপটা যদি কম থাকে, বায়ুমণ্ডলের যে চাপ, আর বাইরের যে বায়ুমণ্ডল আছে তার যদি চাপটা বেশি থাকে, তাহলে বেশি থেকে কম চাপের দিকে যাবে। তাহলে বাতাসটা বায়ুমণ্ডল থেকে ফুসফুস নাক দিয়ে বা মুখ দিয়ে, গলবিল দিয়ে, সেটা শ্বাসনালী দিয়ে ফুসফুসে যাবে। তার মানে কি হচ্ছে, এখানে একটা ফুসফুসের মধ্যে একটা ঋণাত্মক চাপ সৃষ্টি হচ্ছে, নেগেটিভ চাপ সৃষ্টি হচ্ছে। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা। ঋণাত্মক চাপ সৃষ্টি হলে প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বাতাসটা ফুসফুসে প্রবেশ করে। একইভাবে নিঃশ্বাস প্রক্রিয়াটি তখনই ঘটে যখন অন্তঃফুসফুসীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপের চাইতে বেশি হয়। একই রকমভাবে নিঃশ্বাস প্রক্রিয়াটি, যদি ফুসফুসের যে আন্তঃফুসফুসীয় চাপ আছে, বক্ষগহ্বরের যে চাপটা আছে ফুসফুসের মধ্যে, সেটা যদি বেশি হয়, সেখানে বায়ুমণ্ডলের চাপটা বাইরেরটা কম হয়, তো সেখান থেকে বাতাসটা বাইরে বেরিয়ে যাবে, এবং সেটাকে পজিটিভ প্রেসার বা ধনাত্মক চাপ। তাহলে প্রশ্বাসের সময় কি হয়, ফুসফুসে নেগেটিভ চাপ, ঋণাত্মক চাপ, নেগেটিভ প্রেসার। আর নিঃশ্বাসের সময় বাতাসটা বেরিয়ে যাচ্ছে তখন পজিটিভ প্রেসার। মধ্যচ্ছেদা এবং একটি বিশেষত পেশির সমষ্টি, পাঁজর মধ্যস্থ, বহিস্থ এবং অন্তস্থ পঞ্জরাস্থ পেশি এই ধরনের নতিমাত্রা সৃষ্টিতে সাহায্য করে। এই যে নতিমাত্রা বা চাপের পার্থক্য সৃষ্টি হচ্ছে, এটা কে সৃষ্টি করছে? মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাগ্রাম। এটা বিশেষিত পেশি বা উদর পেশি, তো কিছু ক্ষেত্রে অত্যন্ত ফোর্সফুল হলে উদর পেশি। আর আর যে দুটো পেশি আছে সেটা হচ্ছে বক্ষ পঞ্জর বা পাঁজরের মধ্যবর্তী যে পেশি আছে। পাঁজরের মধ্যে যে পেশিটা আছে সেটা দুইভাবে আছে, একটা বাইরের দিকে আছে, একটা ভেতরের আছে, এবং দুটোই একই কাজ করে। বহিস্থ পঞ্জরস্থ পেশি, অন্তস্থ পঞ্জরস্থ পেশি। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়াটি কি এখানে দেওয়া আছে, এবং কী কী পেশি সাহায্য করে এটাও দেওয়া আছে, যে মধ্যচ্ছেদা, একটা বিশেষিত পেশি, আর এটা হচ্ছে পঞ্জরস্থ পেশি, অন্তস্থ পঞ্জরস্থ পেশি এবং বহিস্থ পঞ্জরস্থ পেশি এই নতিমাত্রা সৃষ্টি করে। মধ্যচ্ছেদার সংকোচনের মাধ্যমে প্রশ্বাস ক্রিয়ার সূচনা হয় এবং এর ফলে বক্ষগহ্বরের আয়তন সম্মুখ পশ্চাৎ অক্ষ বরাবর বৃদ্ধি পায়। বহিস্থ আন্তর পঞ্জরস্থ পেশির সংকোচনে পাঁজর ও উরু ফলকের উত্তোলন ঘটে এবং এর ফলে বক্ষগহ্বরের আয়তন অঙ্কীয় পৃষ্ঠ অক্ষ বরাবর বৃদ্ধি পায়। তাহলে কি, যে
প্রশ্বাস প্রক্রিয়ার কী হয় যে বাইরের বাতাসটা কি ভেতরের দিকে প্রবেশ করে এবং ফুসফুসে ঋণাত্মক চাপের সৃষ্টি হয়। তার মানে কি ফুসফুসের চাপটা কম হতে হবে। আর আয়তনের সঙ্গে চাপের ব্যস্ত সম্পর্ক বয়লের সূত্রানুসারে। তাহলে কি আয়তন যদি বৃদ্ধি পায় ফুসফুসের যে ফুসফুস আছে সেখানকার, তাহলে কি আয়তন বৃদ্ধি পেলে চাপ কমবে, আর চাপ কমলেই সেখানকার বায়ুর চাপ কমলেই বাইরে থেকে বাতাসটা ভেতরে প্রবেশ করবে। তো সেই চাপ কমানোর জন্য আয়তনকে বাড়াতে হবে। তো সেই আয়তনকে বাড়ানোর জন্য কী করছে, মধ্যচ্ছেদা সংকুচিত হচ্ছে নিচের দিকে। এই যে ডায়াফ্রাগাম সংকোচন হচ্ছে নিচের দিকে, তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। তো মধ্যচ্ছেদা এই যে মধ্যচ্ছেদা আছে নিচের দিকে সংকোচন হচ্ছে, তার মানে কি এই যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে এই পেশিটা। পঞ্চরাস্তি ও স্টারনামের উত্তোলন, স্টারনাম যেটা আছে বা পঞ্চরাস্তি আছে, যে রিবস আছে, সেগুলো ওপরের দিকে সংকোচন ও উত্তোলন হচ্ছে। তার ফলে কী হচ্ছে, মধ্যচ্ছেদা সংকোচনের জন্য এটা কি, মধ্যচ্ছেদা সংকোচনের জন্য এই যে লম্বলম্বিভাবে কি এর আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, আর পঞ্চরাস্তি আর স্টারনামের উত্তোলনের ফলে এইভাবে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হয় কি, অঙ্কীয় পৃষ্ঠীয়, আর এটাকে বলা হয় সম্মুখ পশ্চাদক্ষ, সম্মুখ ভাগ পশ্চাৎ ভাগ অক্ষ, আর এটা হচ্ছে অঙ্কীয় পৃষ্ঠীয় অক্ষ। তো এইভাবে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। আয়তন বৃদ্ধি পেলে কি হবে, চাপ কমবে। তাহলে এইভাবে চাপটা কমছে। বক্ষগহ্বরের আয়তনের এই সামগ্রিক বৃদ্ধি ফুসফুসীয় আয়তনেরও একই রকম বৃদ্ধি ঘটায়। এবং আগেই পড়া হয়েছে যে বক্ষগহ্বরে যদি আয়তনটা বৃদ্ধি ঘটে, তো ফুসফুসটা বক্ষগহ্বরের সঙ্গে এমনভাবে সমন্বয়ে থাকে যে ওটার আয়তন বৃদ্ধি পেলে ফুসফুসের আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে কি বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফুসফুসের আয়তনও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ওইভাবে সেট আছে। ফুসফুসীয় আয়তনের বৃদ্ধির ফলে ফুসফুসীয় চাপ বায়ুমণ্ডলের চাপের তুলনায় কমে যায়, যার প্রভাবে বায়ুমণ্ডল থেকে বায়ু ফুসফুসে প্রবেশ করে, অর্থাৎ প্রশ্বাস ক্রিয়াটি ঘটে। তাহলে একই রকমভাবে যেটা বললাম যে ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পেল, চাপ কমে যাওয়ার ফলে বাইরে থেকে বাতাসটা এবার ফুসফুসে প্রবেশ করলো, অর্থাৎ মধ্যচ্ছেদা এবং আন্তঃপঞ্জরাস্তি পেশির শিথিলায়নের ফলে মধ্যচ্ছেদা ও উরুফলক তাদের নিজ নিজ স্থানে ফিরে আসে এবং বক্ষগহ্বরের আয়তন ও সেই সাথে ফুসফুসের আয়তন হ্রাস পায়। এবার প্রশ্বাস ক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। এবার তাহলে বাতাসটা ভেতরে চলে গেল, বাতাস এবারে সেখান থেকে অ্যালভেওলাই যাবে, অ্যালভেওলাই থেকে রক্তবাহী যাবে, রক্তবাহ থেকে সেখান থেকে কোষে যাবে, কোষ থেকে সেখানে বিপাক ক্রিয়া হবে, বিপাক ক্রিয়ার ফলে সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার ফিরে আসবে, অ্যালভেওলাই আসবে। এবার কি নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করতে হবে। তো তার জন্য কী হবে, ত্যাগ করার জন্য যে ঘটনাটা ঘটেছে তার ঠিক উল্টো ঘটনা ঘটবে, যে মধ্যচ্ছেদা প্রথমে সংকোচন হয়েছিল, এবার মধ্যচ্ছেদা প্রসারিত হবে। তারপরে কি আয়তনে বৃদ্ধি পেয়েছিল, এবার আয়তনে কমবে। পঞ্চরাস্তি ও স্টারনাম উত্তোলন হয়েছিল, এবার সেটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এর ফলে কী হবে, যে বক্ষ পঞ্চরস্থ যে বক্ষ যে স্থল আছে সেখানকার আয়তন কি হ্রাস পাবে, আয়তন হ্রাস পেলে চাপ বৃদ্ধি পাবে। ফুসফুসের আয়তন হ্রাস পাবে, ফুসফুসের আয়তন হ্রাস পেলে চাপ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পেলে সেখান থেকে বায়ুটা দেহের বাইরে নির্গমন হবে। যে ঘটনাটা ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা ঘটবে। এর ফলে আন্তঃফুসফুসীয় চাপ বায়ুমণ্ডলের চাপের তুলনায় সামান্য বেশি হয়। এর ফলে কি, যে মধ্যচ্ছেদা প্রসারণ হলো, মধ্যচ্ছেদা এভাবে প্রসারিত হলো, আর পঞ্চরাস্তি স্টারনাম আগে পূর্বের অবস্থায় ফিরে এলো। ফলে কি এটা আবার সংকুচিত হয়ে গেল, আয়তন কমে গেল, ফুসফুসের আয়তন কমে গেল। ফলে কি ফুসফুসের আয়তন কমলে চাপ বাড়বে, বয়লের সূত্র, তাহলে চাপ বৃদ্ধি পেয়ে গেল। চাপের এই পার্থক্যের জন্য ফুসফুস থেকে বায়ু দেহের বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ নিঃশ্বাস ক্রিয়াটি ঘটে। এবং এর ফলে কি ফুসফুসের মধ্যে চাপ বেশি, বাইরে চাপ কম, ফলে বাতাসটা বাইরে বেরিয়ে যাবে, এবং এটাই নিঃশ্বাস প্রক্রিয়া। উদরস্থিত অতিরিক্ত পেশিসমূহের সাহায্যে আমরা প্রশ্বাস ও নিঃশ্বাস ক্ষমতা বাড়াতে পারি। এই যে মেন কাজ করছে কি, মধ্যচ্ছেদা আর বক্ষরঞ্জস্থ পেশি স্টারনাম, এগুলো মেন কাজ করছে নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার ক্ষেত্রে, যে চাপের পার্থক্য সৃষ্টি করার সেক্ষেত্রে। কিন্তু যদি এক্সট্রিম কন্ডিশন বা খুবই অতিরিক্ত নিঃশ্বাস প্রশ্বাসের হারটা খুব বেশি বাড়তে চায়, তাহলে সেক্ষেত্রে উদারের পেশি আছে, উদারের মধ্যে অতিরিক্ত পেশি আছে, সেটা এই কাজে সহায়তা করতে পারে। উদারস্থিত অতিরিক্ত পেশি,
নিঃশ্বাস ও প্রশ্বাস ক্ষমতা বাড়াতে পারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে গড়ে 12 থেকে 16 বার শ্বাসকার্য চালায়। স্পাইরোমিটার যন্ত্র ব্যবহার করে শ্বাসক্রিয়ার ব্যবহৃত বায়ুর আয়তন পরিমাপ করা যেতে পারে, যা চিকিৎসা সম্বন্ধীয় ফুসফুসীয় কার্যাবলী নিরূপণে সাহায্য করে। তাহলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কতবার করে প্রতি মিনিটে? 12 থেকে 16 বার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। 12 থেকে 16 বার নিঃশ্বাস, 12 থেকে 16 বার প্রশ্বাস 1 মিনিটে নেয়। এবং স্পাইরোমিটার যন্ত্র আছে, তার ফলে কি যে কতটা বায়ু ভেতরে যাচ্ছে, কতটা বায়ু বাইরে থাকছে, কতটা বায়ু থেকে যাচ্ছে ফুসফুসে, এই সমস্ত তথ্যগুলি স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে জানা যায়, এবং যেটা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কিছুই না, যে নিঃশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়াটি কিভাবে ঘটে, তো সেটা এই যে ছবিটা 1 নম্বরে দেওয়া আছে, সেই ছবির মাধ্যমে নিঃশ্বাস, এই প্রশ্বাস, আর 2 নম্বর ছবির মাধ্যমে নিঃশ্বাস প্রক্রিয়াটি সহজে বোঝানো যাবে। কিছুই না, কি হচ্ছে যে মধ্যচ্ছেদা যার নিচের দিকে, প্রশ্বাসের সময় মধ্যচ্ছেদা নিচের দিকে নামছে, পঞ্চরাস্ত স্টার্নাম উপরের দিকে উঠছে, এর আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, এর আয়তনটা বৃদ্ধি পেলে ফুসফুসের আয়তন বৃদ্ধি পাচ্ছে, ফুসফুসের আয়তন বৃদ্ধি পেলে ফুসফুসের চাপ হ্রাস পাচ্ছে, চাপ হ্রাস পেলে বাইরে থেকে বাতাসটা ভেতরে প্রবেশ করছে, বক্ষগহ্বর আয়তনে বৃদ্ধি, এটা হচ্ছে কি প্রশ্বাস। আর যখন নিঃশ্বাস প্রক্রিয়া কি হচ্ছে, যে মধ্যচ্ছেদা প্রসারণ হচ্ছে, ধনুকের মতো উপরের দিকে উঠে যাচ্ছে, নিঃশ্বাস প্রক্রিয়ার সময় ধনুকের মতো উপরে উঠে যাচ্ছে, পঞ্চরাস্তি স্টার্নাম যেটা ছিল আগের অবস্থায় ফিরে আসছে, ফলে কি বক্ষগহ্বরের যে আয়তন সেটা হ্রাস পাচ্ছে, ফুসফুসের আয়তন হ্রাস পাচ্ছে, ফুসফুসের চাপ বৃদ্ধি পাচ্ছে, বাইরের চাপ কম, ফুসফুসের চাপ বেশি, তাহলে ফুসফুস থেকে বাতাসটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটা হলো নিঃশ্বাস। তো এটা হলো যে শ্বাসক্রিয়া পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয় সেটা। এবার যেটা হবে সেটা হলো কিছু টার্ম, কিছু সংজ্ঞা, কিছু বিষয়, কিছু কনসেপ্ট। শ্বাসকার্যের আয়তন এবং ক্ষমতা, রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা একটা পার্ট যেখান থেকে প্রায় একটি কোশ্চেন আসে। তো শুরু করা যাক এটা। তো প্রথমে আসছে টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ুর পরিমাণ, যেটাকে টিভি, টাইডাল ভলিউম, টিভি দিয়ে ডিনোট করা হয়। স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাসকালে যে পরিমাণ বায়ু গ্রহণ বা বর্জন করা হয় তা হলো প্রবাহী বায়ুর পরিমাণ। এর পরিমাণ প্রায় 500 ml। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে প্রশ্বাস বা নিঃশ্বাসকালে প্রায় 6000 থেকে 8000 মিলিলিটার বায়ু গ্রহণ বা ত্যাগ করতে পারে। টাইডাল ভলিউমটা হচ্ছে নর্মাল, যে কতটা একবার স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি, যে নর্মাল কোনো কিছু চিন্তা ভাবনা না করে নর্মালভাবে কতটা পরিমাণ বায়ু নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বা প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ বা নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ হচ্ছে, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। তো এর পরিমাণটা কত, যে 500 মিলিলিটার। এর পরিমাণটা হলো 500 মিলিলিটার, যে আমরা সাধারণ স্বাভাবিক অবস্থানে প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে 500 ml বাতাস গ্রহণ করি আর 500 ml ত্যাগ করে দিই। যেটা তাহলে কি 1 মিনিটে কত হচ্ছে, 60 দিয়ে গুণ করতে হবে প্রতি 500 ml, তাহলে 6000 থেকে 8000 ml, যেহেতু 12 থেকে 60 বার করে, 500 ml হচ্ছে একবারে, মানে একবার মিনিটে কতবার করে নিঃশ্বাস বা প্রশ্বাস, 12 থেকে 16 বার। তাহলে 12 থেকে 16 বার হলে কত, 5 × 60, 6000 থেকে 8000 ml প্রতি মিনিটে। তাহলে প্রতি মিনিটে যে কোনো একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি টাইডাল ভলিউম হচ্ছে কি, যে সে 500 ml প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বাতাস গ্রহণ করছে, বা 500 ml প্রতি মিনিটে প্রতিবারে 500 ml গ্রহণ করছে, বা 500 ml নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করছে। সেটাই 1 মিনিটে 12 থেকে 16 বার যেহেতু হয়, তাহলে 12 × 500 ml 6000 ml গ্রহণ করছে, 6000 থেকে 8000 ml অক্সিজেন গ্রহণ করছে প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে, বা নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে 6000 থেকে 8000 ml বায়ু সে বাইরে বের করে দিচ্ছে। স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ বাতাস গ্রহণ বা বর্জন করা হয়, টাইডাল ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। একজন মানুষ প্রশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত যে পরিমাণ বায়ু বলপূর্বক গ্রহণ করতে পারে তা প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। এর পরিমাণ গড়ে 2500 লিটার, 2500 মিলিলিটার থেকে 3000 মিলিলিটার হয়।
তো একজন মানুষ যে বলপূর্বক যে মধ্যচ্ছেদাটাকে সবচেয়ে বেশি সংকুচিত, বক্ষ পঞ্চমকে সবচেয়ে বেশি প্রসারিত করে, আয়তনটাকে সব থেকে বেশি বৃদ্ধি করে যতটা সে নিতে পারবে, বলপূর্বক উদরস্থ পেশিকে কাজে লাগিয়ে যতটা সে সর্বোচ্চ বায়ু দেহের মধ্যে বা ফুসফুসের মধ্যে গ্রহণ করতে পারবে, সেটাই হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণটা কত? 2500 ml থেকে 3000 ml। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ একই রকমভাবে, যে সর্বোচ্চ বল দিয়ে সে যতটা বায়ু ত্যাগ করতে পারবে নিঃশ্বাস প্রক্রিয়ায়। একজন মানুষ নিঃশ্বাস প্রক্রিয়ার অতিরিক্ত যে পরিমাণ বায়ু বলপূর্বক ত্যাগ করতে পারে তা হলো নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। এটা 1000 ml থেকে 1100 ml হয়। যে সর্বোচ্চ বল প্রয়োগ করে যতটা সে বাইরে ত্যাগ করতে পারে সেটা হলো নিঃশ্বাস ক্রিয়া অতিরিক্ত বায়ুর পরিমাণ বা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটা হচ্ছে 1000 থেকে 1100 ml। মানটাও মনে রাখতে হবে এবং বিষয়গুলো কি সেগুলো মনে রাখতে হবে। তার 3টে বিষয়। আর আরেকটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম বা অবশিষ্ট বায়ুর পরিমাণ। বলপূর্বক নিঃশ্বাসের পরেও যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় তাই হলো অবশিষ্ট বায়ুর পরিমাণ। এর পরিমাণ 1100 ml থেকে 1200 ml। রেসিডুয়াল ভলিউম বা অবশিষ্ট বায়ুর পরিমাণ দেখে আরবি দিয়ে ডিনোট করা হয়। সেটা হলো কি, যে আমরা দেখছি যে যখন বলপূর্বক প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে করছি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি, সেটা প্রায় 2500 থেকে 3000 ml, অথচ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা 1100 থেকে 1000 থেকে 1100 ml। তাহলে কিছুটা বায়ু দেখা যাচ্ছে যে নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে, সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমেও সব বায়ু বের হচ্ছে না, কিছুটা বায়ু থেকে যাচ্ছে। এই যে থেকে যাচ্ছে বায়ুটা, সেটাই হলো রিজার্ভ ভলিউম বা রেসিডুয়াল ভলিউম বা অবশিষ্ট বায়ু পরিমাণ। তার মানে কত? 1100 থেকে 1200 ml সেই পরিমাণটা। তাহলে 4টে ছিল আমাদের ভলিউম। একটা হচ্ছে টাইডাল ভলিউম, একটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম। টাইডাল ভলিউমটা কি, যে সাধারণ নর্মাল অবস্থায় নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে যতটা ত্যাগ করছি বা প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যতটা গ্রহণ করছি সেটা হলো টাইডাল ভলিউম। পরিমাণ কত? 500 ml প্রতিবারে। 1 মিনিটে কত? 6000 থেকে 8000 ml। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে সর্বোচ্চ কতটা প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে বায়ু ফুসফুসের মধ্যে গ্রহণ বা করতে পারছি, সেটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সর্বোচ্চ মধ্যচ্ছেদাকে সর্বোচ্চ সংকুচিত করে, বক্ষ পঞ্চর পেশিকে সর্বোচ্চ প্রসারিত করে, উদর পেশিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ কতটা বায়ু প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে পারছি, সেটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। পরিমাণ কত? 2500 থেকে 3000 ml। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়ে কতটা ত্যাগ করতে পারছি, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি। তার পরিমাণ কত? 1000 থেকে 1100 ml। আর তারপরে যে পরিমাণ বায়ুটা থেকে যাচ্ছে ইআরভির পরেও, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যেটা মৃত্যুর আগে পর্যন্ত যে পরিমাণ বাতাসটা ফুসফুসের মধ্যে থেকেই যায়, মৃত্যু হলে সেটা বেয়ে যায়, যেগুলো বলে শ্বাসবায়ু। যে মৃত্যু হলে সেই বায়ুটা দেহের বাইরে চলে যাবে, তার আগে যাবে না। সেটার পরিমাণ 1100 থেকে 1200 ml। তাহলে এগুলো ছিল ভলিউম। তো উপরে বর্ণিত শ্বসন বায়ুর পরিমাণ নির্ণায়ক কিছু পদ্ধতির সাহায্যে যে কোনো ফুসফুসীয় বায়ুর ধারকত্ব নির্ণয় করা যায়, যা চিকিৎসা সম্পর্কিত শনাক্তকরণে ব্যবহৃত হয়। তো চিকিৎসা সম্পর্কিত শনাক্তকরণের কাজে যে ক্যাপাসিটি বা ধারকত্ব আছে সেগুলো ইম্পর্টেন্ট। আর সেই ক্যাপাসিটি বা ধারকত্বগুলোকে নির্ণয় করার জন্য যে উপরে যে 4টে বিষয় বা সংজ্ঞা ছিল বা 4টে কনসেপ্ট ছিল, ওগুলো দরকার। তো এই যে ক্যাপাসিটি আছে, ধারকত্ব, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এফআরসি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, 5টা আছে। এই ক্যাপাসিটি যে আছে লাংসের বায়ু পরিমাণ করার ক্ষেত্রে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত কাজে লাগে। তো একটা গ্রাফের মাধ্যমে এটা অত্যন্ত সিম্পলভাবে সহজে বোঝানো যাবে এবং মনেও থাকবে রিলেশনশিপটা। তো তার আগে একবার রিডিং পড়ে নেওয়া যাক যে কী আছে বিষয়টা, তো গ্রাফের মাধ্যমে ভালো করে বোঝানো হবে। তো প্রথমে আসছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা প্রশ্বাস ক্ষমতা, আইসি। স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর একজন ব্যক্তি প্রশ্বাস ক্রিয়ার দ্বারা যে পরিমাণ বায়ু গ্রহণ করতে পারে তার মোট আয়তন হলো প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা। প্রবাহী বায়ু ও প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ এতে যুক্ত থাকে। তো ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে কি, যে ইন্সপিরেশনের মাধ্যমে সে সর্বোচ্চ কতটা বায়ু
নিজের মধ্যে রাখতে পারছে, বা প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ কতটা বায়ু রাখতে পারছে। তো টাইডাল ভলিউম বা স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়া নিল, 500 ml গেল ভেতরে, তারপরেও সে নিজের শক্তিকে কাজে লাগিয়ে মধ্যচ্ছদাকে সর্বোচ্চ প্রসারিত করে, বক্ষ পঞ্চস্থ পেশিগুলিকে সর্বোচ্চ উত্তোলিত করে এবং উদরস্থ পেশিকে কাজে লাগিয়ে আরও সর্বোচ্চ পরিমাণ বায়ু সে নিজের মধ্যে ধারণ করতে করলো। সেটা কি বলেছিলাম আমরা? আইআরভি। এবং এই দুটো যোগ করলে কি প্রশ্বাস ক্রিয়ার সর্বোচ্চ পরিমাণ বায়ুর পরিমাণ হয়ে যাচ্ছে, এবং সেটাই হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা প্রশ্বাস ক্ষমতা বলা হয় এটাকে। তো এর মধ্যে তাহলে কী হচ্ছে, যে সহজেই ইন্সপিরেটরি ক্যাপাসিটি মনে রাখার একটাই যে ফর্মুলাটা মনে রেখে দিতে হবে, তাহলে সহজেই নিজেই বানিয়ে বলা যাবে। আর এগুলো পড়ার সময় অবশ্যই নিজে প্র্যাকটিক্যালি নিজে করার চেষ্টা করতে হবে। যে স্বাভাবিক প্রশ্বাস নিলাম, সর্বোচ্চ ক্রিয়ার মাধ্যমে প্রশ্বাস নিলাম, এই দুটো যোগ করলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি চলে আসছে। তো কী আছে ফর্মুলাটা? ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টিভি প্লাস আইআরভি ইজ ইকুয়াল টু আইসি, টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই দুটো যোগ করলে হবে ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা আইসি। নেক্সট আছে এক্সপিরেটরি ক্যাপাসিটি বা নিঃশ্বাস ক্ষমতা। স্বাভাবিক প্রশ্বাসের পর কোনো ব্যক্তি যে পরিমাণ বায়ু ত্যাগ করতে পারে তার মোট পরিমাণ হলো নিঃশ্বাস ক্ষমতা। এটি প্রবাহী বায়ু ও নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণের সমষ্টি। একই রকমভাবে ওরা প্রশ্বাসের ক্ষেত্রে ছিল, এটা নিঃশ্বাসের ক্ষেত্রে, যে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে নিঃশ্বাস নিলাম, 500 ml বায়ু বাইরে গেল, সেটা কি টাইডাল ভলিউম। তারপর অতিরিক্ত বলকে কাজে লাগিয়ে বক্ষ পঞ্চস্থ পেশিকে সর্বোচ্চ আগের মতো করে সংকুচিত করে, মধ্যচ্ছদাকে সর্বোচ্চ প্রসারিত করে, বক্ষঘরকে সর্বোচ্চভাবে আয়তন কমিয়ে, ফুসফুসের আয়তন সবচেয়ে কমিয়ে, চাপ বেশি করে যে পরিমাণ বায়ু বাইরে বের করে দিতে পারলাম, এই দুটোর যে সমষ্টি সেটাই হলো কি ইন্সপিরেটরি ক্যাপাসিটি আইসি। এই ইসি এক্সপিরেটরি ক্যাপাসিটি ইসি। তাহলে এর মধ্যে কি দুটো পড়ে যাচ্ছে, এটা হচ্ছে টাইডাল ভলিউম আর এটা হচ্ছে ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আগে বললাম, এই দুটোর সমষ্টি। তাহলে কি টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই দুটো সমষ্টি হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি বা নিঃশ্বাস ক্ষমতা। ফাংশনাল রেসিডিউয়াল ক্যাপাসিটি বা ক্রিয়াোপযোগী অবশিষ্ট বায়ুর পরিমাণ এফআরসি। স্বাভাবিক নিঃশ্বাস কার্যের পর যে পরিমাণ বায়ু ফুসফুসে অবশিষ্ট থাকে তাকে কার্যকরী অবশিষ্ট বায়ু ধারণ ক্ষমতা বলে। এটিকে প্রকাশ করা হয় ইআরভি প্লাস আরভি দ্বারা। যে একই রকমভাবে এটা একটা গ্রাফের মাধ্যমে একটু পরে বলছি, তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন উপর যে বিষয়টা কী, তো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি যে স্বাভাবিক নিঃশ্বাস নিলাম, স্বাভাবিক নিঃশ্বাস প্রক্রিয়ার পরে যে পরিমাণ বায়ুটা থেকে যাচ্ছে সেটাই হলো কি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম বা এফআরসি বা ক্রিয়াোপযোগী অবশিষ্ট বায়ুর পরিমাণ। তাহলে সর্বোচ্চ যে পরিমাণ বায়ুটা থাকতে পারে সেটা এক্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে এর মধ্যে কি থাকছে, যে ইআরভি প্লাস আরভি। টাইডাল ভলিউমটা বের করে দেওয়ার পরে যে পরিমাণ বায়ুটা থেকে যাচ্ছে, তাহলে কি ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যে সর্বোচ্চ বায়ুটা সেটা থাকছে, প্লাস আরভি রিজার্ভ ভলিউম, যেটা সব মৃত্যু পর্যন্ত থাকে সেটা থাকছে। এই দুটো মিলে হচ্ছে এফআরসি। ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এটা দুটোভাবে বুঝতে হবে, একবার প্রশ্বাসের উপর ভিত্তি করে, একবার নিঃশ্বাস। তো প্রথমে আছে কি, বলপূর্বক নিঃশ্বাসের পর একজন ব্যক্তি সর্বাধিক যে পরিমাণ বায়ু গ্রহণ বা পরিত্যাগ করতে পারে তাই হলো বায়ু ধারকত্ব। যে ইআরভি বা সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে সে বাতাসটা বের করে দিল, তার মানে কি পুরো শুধুমাত্র কি আছে দেহের মধ্যে, কি আছে শুধুমাত্র আরভি আছে, রিজার্ভ ভলিউম আছে, বাদবাকি কিচ্ছু নেই, ফুসফুস পুরো ফাঁকা। তারপরে সর্বোচ্চ, তার মানে কি পুরো ফুসফুস ফাঁকা, ফুসফুস আর কিছু নেই। তারপরে প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ যে পরিমাণ বায়ু সে নিজের মধ্যে নিতে পারবে বা গ্রহণ করতে পারবে, সেটাই হলো ভাইটাল ক্যাপাসিটি। তাহলে কি, যে সর্বোচ্চ বায়ু সে ত্যাগ করে দিয়েছে নিঃশ্বাসের পর, তাহলে পুরো ফুসফুস ফাঁকা, শুধুমাত্র কি এই রিজার্ভ ভলিউমটাই বাকি আছে। তো এরপরে যে পরিমাণ বায়ু সে গ্রহণ করতে পারবে বা পরিত্যাগ করতে পারবে সেটাই হলো বায়ু ধারকত্ব। এটা ছবি গ্রাফ দিলে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ইআরভি, টিভি এবং আইআরভি এর অন্তর্ভুক্ত, বা এটি হলো বলপূর্বক প্রশ্বাসের পর কোনো ব্যক্তি সর্বাধিক যে পরিমাণ বায়ু পরিত্যাগ করতে পারে তার মোট পরিমাণ,
বা বলপূর্বক, দুটোভাবে, একটা যে বলপূর্বক নিঃশ্বাসের পর যতটা গ্রহণ করতে পারে বা বলপূর্বক প্রশ্বাসের পর যতটা ত্যাগ করতে পারে। যে সব বায়ু বের করে দিল, তারপর সে যতটা বায়ু গ্রহণ করতে পারবে, বা সব বায়ু গ্রহণ করে নিল, তারপরে সে যতটা বায়ু ত্যাগ করতে পারবে। দুটোই বায়ু ধারকত্ব। এবং এর মধ্যে তিনটে জিনিসের সমষ্টি হচ্ছে এটি, একটা হচ্ছে ইআরভি, একটা টিভি, আর একটা হচ্ছে আরভি। নেক্সট যেটা হলো টোটাল লাং ক্যাপাসিটি বা ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা। এটা সিম্পল, যে যতগুলো বায়ু আছে সমষ্টি হলো টোটাল লাং ক্যাপাসিটি। বলপূর্বক প্রশ্বাসের পর মোট যে পরিমাণ বায়ু ফুসফুসে থাকতে পারে, ভাইটাল ক্যাপাসিটি কি গ্রহণ করতে পারে, মানে আরভি তার মধ্যে ইনক্লুড হচ্ছে না, আরভিটা বাদ, কিন্তু এর মধ্যে টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে আরভিটা চলে আসছে, রিজার্ভ ভলিউমটা, যে থাকতে পারে, কতটা ম্যাক্সিমাম থাকতে পারে, তাই হলো ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা। তো এর মধ্যে ভাইটাল ক্যাপাসিটির সাথে রিজার্ভ ভলিউম যোগ করলেই হয়ে গেল। তো এর মধ্যে আরভি রিজার্ভ ভলিউম যেটা থেকে যায় মৃত্যু পর্যন্ত, ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টিভি টাইডাল ভলিউম, আরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর অন্তর্ভুক্ত বা ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা হলো বায়ুধারকত্ব এবং অবশিষ্ট বায়ুর পরিমাণের যোগফল। যে এখানে বলা আছে এটাই, যে ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা হলো যে বায়ুধারকত্ব প্লাস যে অবশিষ্ট বায়ু পরিমাণ বা রিজার্ভ ভলিউম, এ দুটো সমষ্টি। তো এখানে 5টা ক্যাপাসিটি আছে। এবার একটা ছবি বা একটা গ্রাফের মাধ্যমে সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিচ্ছি, যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি কতটা, এক্সপিরেটরি ক্যাপাসিটি কী, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কী, ভাইটাল ক্যাপাসিটি কী, টোটাল লাং ক্যাপাসিটি কী। বারবার বলছি এই জন্য যে যাতে তোমাদের মনে হয়ে যাবে টার্মগুলো এবং সহজেই তোমাদের পড়ার সময় কোনো অসুবিধা না হয়। তো এখানে ছবি আঁকার মাধ্যমে দেখাচ্ছি সেটা। তো একটা গ্রাফের মাধ্যমে সব বোঝা যাবে। তো এটা আসছে, এই যে গ্রাফটা সেটা হচ্ছে টাইডাল ভলিউম টিভি, যার পরিমাণ কত 500 ml, এই যে গ্রাফটা, এই অংশটা। তারপরে ওপরের দিকে আসছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি, যার পরিমাণ 2500 থেকে 3000 ml, যা সর্বোচ্চ কতটা বায়ু নিচ্ছে। তবে হচ্ছে ইআরভি, সর্বোচ্চ কতটা বায়ু সে ত্যাগ করতে পারছে, সেটা হলো ইআরভি। ইআরভি। আর তারপরে হচ্ছে রিজার্ভ ভলিউম আরভি, যে মৃত্যু পর্যন্ত যে পরিমাণটা থেকে যায় সেটা হলো আরভি। আরভি, এটা হচ্ছে রিজার্ভ ভলিউম আরভি। তো এবার টোটাল ভলিউম, টাইডাল ভলিউম, যতটা থেকে যাচ্ছে বায়ু, যে যতটা স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে গ্রহণ বা ত্যাগ হচ্ছে, সেটা 500 ml। আইআরভি, যে সর্বোচ্চ যতটা বায়ু সে নিতে পারছে আইআরভি, যার পরিমাণ 2500 থেকে 3000 ml। ইআরভি, সর্বোচ্চ যতটা ত্যাগ করতে পারছে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে 1000 থেকে 1100 ml। আর তারপর হচ্ছে আরভি বা রিজার্ভ ভলিউম, যেটা থেকে যাচ্ছে মৃত্যু পর্যন্ত, যেটা থেকে যায়, যেটা আর বায়ু, যেই বায়ুটা বের হয় না, মৃত্যুর পরই যে বায়ুটা বের হয়, সেটা হচ্ছে রিজার্ভ ভলিউম। এবং এই বায়ুগুলো সব মাপা হয় কার মাধ্যমে? স্পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে। তো এবার ক্যাপাসিটিগুলো আসছে, তাহলে 4টে ভলিউম ছিল, 4টে ভলিউম ক্লিয়ার হয়ে গেল গ্রাফের মাধ্যমে। এবার ক্যাপাসিটি, তো এটা হলো টাইডাল ভলিউম, এইটা। এবার আসছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? যে টাইডাল ভলিউম নিচ্ছি বায়ু, তারপরে যতটা সর্বোচ্চ নিতে পারছি, একটু দাগ হয়ে গেছে, এটা কেটে দিই, প্রবলেম হয়ে গেলো এটা। এই এই দাগটাকে বিষয় নিয়ে ভাবতে হবে না, দেখছি এটা। তো এটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, যে যতটা সর্বোচ্চ টাইডাল ভলিউম, এই যে এইটা, এটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি এই দুটো মিলে, যে টাইডাল ভলিউম প্লাস আইআরভি, এই দুটো মিলে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। গুগলে সার্চ করলে এটা অবশ্যই পেয়ে যাবে, যে রেসপিরেটরি ক্যাপাসিটির বিষয়ে যে গ্রাফ, রেসপিরেটরি ক্যাপাসিটি গ্রাফ লিখলেই সেটা চলে আসবে। তো সেটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি,
এই যে টাইডাল ভলিউম প্লাস আইআরভি, তারপর টাইডাল ভলিউম প্লাস ইআরভি, এই দুটো মিলে হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি এই দুটো। তারপরে আসছে ভাইটাল ক্যাপাসিটি কি, যে রিজার্ভ ভলিউম ছাড়া বাকিটা যেটা থাকবে সেটা সবটাই ভাইটাল ক্যাপাসিটি, যে সর্বাধিক নিঃশ্বাস প্রক্রিয়ার পর কতটা গ্রহণ করতে পারছে সর্বাধিক, বা সর্বোচ্চ গ্রহণ করার পর কতটা ত্যাগ করতে পারছে, সেটা ভাইটাল ক্যাপাসিটি। তো এই তিনটে মিলে টিভি, আরভি প্লাস সিআরভি, এই তিনটে মিলে হচ্ছে ভিসি বা ভাইটাল ক্যাপাসিটি। আর এফআরসি কি, ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, যে স্বাভাবিক নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে দিলাম টিভিটা, তারপরে যে পরিমাণ বাইরে থেকে গেল ফুসফুসে সেটা হচ্ছে এফআরসি বা ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। সেটা পরিমাণটা কত, এই এতটা। এই যে দুটো গ্রাফ, সেটা যে ইআরভি প্লাস আরভি, এই দুটো মিলে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। তারপর আসছে টোটাল লাং ক্যাপাসিটির কিছুই না, যে পুরো যতটা বায়ু থাকতে পারছে এই চারটে মিলে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এই সব আরভি প্লাস টিভি প্লাস ইআরভি প্লাস আরভি, এই চারটে মিলে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তো তাহলে টাইডাল ভলিউম তো এইটুকু ছিল 500 ml। টাইডাল ভলিউমের সঙ্গে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটো যুক্ত হয়ে হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটো যুক্ত হলে হলো এক্সপিরেটরি ক্যাপাসিটি। আর টাইডাল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই তিনটে মিলে হলো ভাইটাল ক্যাপাসিটি। আর এক্সপিরেটরি ক্যাপাসিটি আর রিজার্ভ ভলিউম এই দুটো মিলে হলো এফআরসি। আর এই প্রত্যেকটায় চারটে ভলিউম মিলে হলো টোটাল লাং ক্যাপাসিটি। আর প্রত্যেকটার কতটা পরিমাণ সেটা বইয়ে লেখা আছে, সেগুলো মেমোরাইজ করে নেবে। তো এতটুকুই ছিল। আর গুগলে সার্চ করলে তোমরা ভালো করে গ্রাফটা অত্যন্ত ভালোভাবে পেয়ে যাবে, সেটা ভালো করে বারবার প্র্যাকটিস করবে। এই গ্রাফটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই গ্রাফটা মনে থাকলে এই সমস্ত কিছু মনে থাকবে। মানে এখান থেকে অনেক ছোটোখাটো অঙ্ক দেয়, তোমার অনেকগুলো ছোটোখাটো ফর্মুলাও পড়ে, কিছু না কিছু একটা কোশ্চেন আসে। তো এতদূর পর্যন্ত ছিল আজ এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে গ্যাসীয় আদান প্রদান যেটা আছে, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সেটা হবে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লাগলে সেটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো সবাই জুড়ে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।